বিয়ের কেনাকাটা শেষ করে ফেরার পথে রিন্নি আর আরাবের মধ্যে যে যুদ্ধ শুরু হলো তা রীতিমতো বিশ্বযুদ্ধের সামিল। আরাব বাইক চালাচ্ছে আর রিন্নি পেছনে বসে সারাক্ষণ ন্যাকামি মেশানো গলায় অভিযোগ করে যাচ্ছে। ধৈর্যর চরম পরীক্ষা দিল আজ আরাব। যদিও একবার ইচ্ছে করেছিল মাঝ রাস্তায় ফেলে আসবে, আবার ভাবলো নিজের জিনিস কেউ নিয়ে গেলে নিজেরই লস। বাইকটা রিন্নিদের বাড়ির সামনে থামতে রিন্নি হেলমেটটা খুলে আরাবের হাতে একরকম আছাড় দিয়ে দিয়ে বলল, এই ধরুন আপনার লোহার টুপি, আর জীবনেও আপনার বাইকে আমি উঠব না। আপনি তো বাইক চালান না, মনে হয় রকেট লঞ্চ করছেন। আরাব শান্তভাবে চশমাটা মুছে পকেটে রাখলো। তারপর বাইক থেকে নেমে রিন্নির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। রিন্নি, আপনি যে হাড়ে আমার জ্যাকেট খামচে ধরেছিলেন, তাতে মনে হচ্ছিল আপনি কোনো মহাকাশযান থেকে ছিটকে পড়ছেন। আপনার ওই গ্রিপ দেখে তো মনে হলো আপনি ফিজিক্সের প্রিকশন বলটা প্র্যাকটিক্যালি ভালোই বোঝেন। রিন্নির আগে পা ঠুকে বলল, ন্যাকামি করবেন না স্যার, আমি ভয় পেয়েছিলাম তাই ধরেছি। আপনি তো ইচ্ছা করে জোর ব্রেক করছিলেন যাতে আমি আপনার উপর হুমড়ি খেয়ে পড়ি। আপনার সব চালাক আমি বুঝি। আরাব এক পা এগিয়ে এলো, রিনিকে দেওয়ালের সাথে একরকম কোণঠাসা করে ফেলে নিচু গলায় বলল, চাল যদি বুঝতেনই হবু গিন্নি, তবে তানিনকে সাথে নিতেন না। আপনি চেয়েছেন তানিনকে দিয়ে আমাকে জেলাস ফিল করাতে, তাই না? কিন্তু দুঃখিত, জিরো বালুর কোনো অবজেক্টের ওপর আমার আকর্ষণ কাজ করে না। রিনি মুখ ভেঙচিয়ে বলল, হ্যাঁ, আপনার আকর্ষণ তো শুধু ওই ল্যাবের পচা ব্যাগ আর জং ধরা ক্যালকুলেটরের ওপর কাজ করে। যান এখন বাড়ি যান। আম্মু বলেছে বিয়ের আগে আর আপনার সাথে দেখা করা যাবে না। মানুষ ভালো বলে না। আরাব একটা তাচ্ছিল্যর শব্দ করলো। মানুষ ভালো বলে না? আপনার এই ন্যাকামির চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। চললাম। কাল কিন্তু ল্যাবে অ্যাসাইনমেন্টটা নিয়ে আসবেন। বিয়ে বলে মাপ নেই। আরাব বাইক নিয়ে করে বেরিয়ে গেল। রিনি বিড়বিড় করতে করতে ঘরে ঢুকলো। রাক্ষস একটা। বাসরাতে আমি যদি ওর চায়ে লবণ মিশিয়ে না খাইয়েছি, তবে আমার নামও রিনি না। বিয়ের আগের রাত রিনিদের বাড়িতে হলুদের অনুষ্ঠান চলছে। রিনি হলুদ শাড়ি পরে হাতে মেহেদি দিয়ে বসে আছে। এমন সময় তানিয়া এসে ফিসফিস করে বলল, রিনি, দেখ তো তানিন ভাই কি পাঠিয়েছে। রিনি প্যাকেটটা খুলতেই দেখলো ভেতরে একটা বড় সাইজের প্লাস্টিকের টিকটিকি আর একটা চিরকুট। রিনি, আমি জানি ওই রবটটা তোমাকে টিকটিকির মতো ভয় দেখাবে। এটার সাথে রেখো, ও ভয় পেলে তুমি জিতে যাবে। রিনি হাসতে হাসতে শেষ। তানিন ভাই আসলেই একটা মেন্টাল। ঠিক তখনই রিন্নির ফোনে একটা নোটিফিকেশন এলো। আরাবের মেসেজ। মেহেদি দিয়ে নিশ্চয়ই তানিনের দেওয়া ওই সস্তা প্লাস্টিকের টিকটিকি নিয়ে খেলছেন। ওটা ডাস্টবিনে ফেলুন। আর শুনুন, আপনার মেহেদির রং যদি গাঢ় না হয়, তবে কাল বিয়ের আসরে আপনাকে দিয়ে আমি পুরো ল্যাব পরিষ্কার করাবো। রিনি থতমত খেয়ে গেল। এই লোক কি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে নাকি? সব জানলো কিভাবে? সে রিপ্লাই দিল, আপনি নিজের চিন্তা করুন স্যার। কাল নীল শাড়িতে আমাকে দেখে যদি আপনার হার্ট রেট 100 ছাড়িয়ে যায়, তবে কিন্তু আমার কোনো দোষ নেই। আরাবের পাল্টা মেসেজ এলো, আমার হার্ট রেট কন্ট্রোল করার উপায় আমার জানা আছে। আপনি বরং নিজের ব্লাড প্রেশার সামলান। পরদিন বিয়ের আসর। নীল রঙের সেই বেনারসি শাড়িতে রিনিকে সত্যিই নীল পরীর মতো লাগছে। আরাব শেরওয়ানি পরে সোফায় বসে আছে। তার মুখ এখনো গম্ভীর, যেন বিয়ের পিড়িতে নয়, বরং পিএইচডির থিসিস ডিফেন্ড করতে বসেছে। কাজী সাহেব যখন বললেন, মা কবুল বলো, রিনি হঠাৎ থেমে গেল। সে আরাবের দিকে তাকিয়ে বলল, স্যার, একটা শর্ত আছে।
কবুল বলার আগে আপনাকে বলতে হবে যে আপনি আর কোনোদিন আমাকে ন্যাকা বলবেন না। পুরো আসরে হাসির রোল পড়ল। আফজাল চৌধুরী তো হেসেই অস্থির। বলো মা, বলো, এই গাধাটাকে আজকে লাইনে আনো। আরব চিবুক শক্ত করে রিন্নির দিকে তাকালো। তারপর সবার সামনেই শান্ত গলায় বলল, শতটা লজিক্যালি ভুল রিন্নি। আপনি ন্যাকামি না করলে তো আপনার অস্বস্তি বিলীন হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের জন্য আমি এই টার্মটা সাসপেন্ড রাখলাম। এবার কবুল বলুন। কাজী সাহেবের সময় নষ্ট হচ্ছে। রিনি মুখ বাঁকিয়ে 3বার কবুল বলল। মনে মনে ভাবল, দাঁড়ান বাসাদন, রুমের ভেতর যায়, তারপর দেখাচ্ছে ন্যাকামি কারে কয়। বাসর ঘর, রিনি খাটের মাঝখানে বসে আছে, চারদিকে ফুলের গন্ধ, কিন্তু রিন্নির মাথায় তখনও যুদ্ধের পরিকল্পনা। আরব ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করলো। রিন্নির সাথে সাথে ঘুমটা টেনে আরও একটু গুটিসুটি হয়ে বসলো। আরব ধীর পায়ে খাটের কাছে এসে দাঁড়ালো। রিন্নির কোনো সারা শব্দ নেই। আরব পাঞ্জাবির বোতাম আগলা করতে করতে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী? ড্রয়িং রুমে তো খুব তেজ দেখাচ্ছিলেন, এখন কি ভয়ে প্রেশার লো হয়ে গেছেন নাকি? রিন্নি ঘোমটার ভেতর থেকে টেনে টেনে বলল, আমি ভয় পাইনি, আমি আপনার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা কিসের জন্য? আমাকে দিয়ে ঘর মোছাবেন বলছিলেন না? আরব রিন্নির খুব কাছে বসলো। রিন্নি হঠাৎ ঘুমটা সরিয়ে একটা চওড়া হাসি দিল। তারপর পাশ থেকে একটা বড় মোটা বই বের করে আরবের সামনে ধরল। আরব অবাক হয়ে দেখল ওটা রিন্নির ফিজিক্সের টেক্সট বুক। রিন্নি বলল, এই যে স্যার, বাসর রাতের উপহার। এই বইয়ের লাস্ট চ্যাপ্টারের 10টা ম্যাথ আমি আজ পর্যন্ত বুঝিনি। আপনি যেহেতু আমার টিচার, তাই আজ সারা রাত আপনি আমাকে এগুলো বুঝিয়ে দেবেন। আর যতক্ষণ আমি বুঝবো না ততক্ষণ আপনি ঘুমাতে পারবেন না। আরব হাঁ করে তাকিয়ে রইল। আপনি কি পাগল? বাসরাতে কেউ ফিজিক্সের অঙ্ক করে? রিন্নি জেদ ধরে বলল, আপনি তো বলেছিলেন পার্সোনাল আর প্রফেশনাল লাইফ মেশাবেন না। তো এখন আমি আপনার ছাত্রী আর আপনি আমার টিচার। শুরু করুন। আরব মাত্র চুলকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বইটা হাতে নিয়ে বলল, ঠিক আছে, আপনি যখন নিজেই নিজের কবর খুঁড়ছেন তবে তাই হোক। 1 নম্বর ম্যাথটা দেখুন। এখানে ভরবেগ আর বেগের যে সম্পর্ক। ঘণ্টাখানেক পর রিনি হাই তুলতে শুরু করলো। আরাম তখন পুরনো দমে বুঝিয়ে যাচ্ছে। রিনি কোনো মতে বলল, স্যার আজ থাক, আমার ঘুম পাচ্ছে। আরব চশমাটা ঠিক করে গম্ভীর মুখে বলল, নো মিসেস রিনি, আপনি নিজেই শুরু করেছেন। যতক্ষণ না এই 10টা ম্যাচ শেষ হচ্ছে ততক্ষণ ঘুমানো নিষেধ। ন্যাকামি করবেন না, মনোযোগ দিন। রিন্নির কপাল চাপড়ে মনে মনে বলল, হায় আল্লাহ, এ তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। রবটটাকে ইমোশনাল করতে গিয়ে উল্টো আমি নিজেই এখন খাঁচায় বন্দি। রাতের 3টে বাজে। রিন্নি খাতার ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আরব কলমটা নামিয়ে রাখলো। রিন্নির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে তার মুখে একটা অত্যন্ত মায়াবী হাসি ফুটে উঠল। সে খুব সাবধানে রিন্নির মাথার নিচে বালিশ দিয়ে চাদরটা টেনে দিল। রিন্নি কানে কাছে ফিসফিস করে বলল, আপনার এই নাকামিগুলোই তো আমার ফিজিক্সের সবচেয়ে প্রিয় চ্যাপ্টার রিনি, কিন্তু সেটা এখন বললে আপনি তো আবার মাথায় চড়ে বসবেন। আরব লাইটটা নিভিয়ে দিয়ে রিন্নির পাশে শুয়ে পড়ল। উফ, কি ভয়ানক স্বপ্ন। রিন্নি ধরপড় করে বিছানায় উঠে বসলো। স্বপ্নে দেখছিল বাসর রাতে আরব ওকে দিয়ে অঙ্ক করাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 8টা। আজ আরব আসার কথা ওদের বাসায়। দুই পরিবার মিলে বিয়ের মেনু
ঠিক করবে। নিচে নামতেই রিনি দেখলো ড্রয়িং রুমে রীতিমতো যুদ্ধ চলছে। তবে আরাব আর রিনির না, যুদ্ধটা হচ্ছে আরাব আর তার বাবা আফজাল চৌধুরীর মধ্যে। আফজাল চৌধুরী সোফায় বসে হাত নেড়ে বলছেন, আরে তুই ফিজিক্সের টিচার হতে পারিস, কিন্তু খাওয়ার ব্যাপারে তুই একটা আস্ত মূর্খ। বিয়ের মেনুতে কাচ্চি থাকবেই, খাসির মাংস ছাড়া আবার বিয়ে হয় নাকি? আরাব তার ল্যাপটপ থেকে মুখ না তুলেই বলল, আব্বু তুমি কি চাও গেস্টরা সবাই বিয়ের পর হার্ট অ্যাটাক করুক? অতিরিক্ত ফ্যাট আর কোলেস্টেরল মানেই হলো স্বাস্থ্যের জন্য বিপর্যয়। আমি লিস্টে চিকেন রোস্ট আর ভেজিটেবল রেখেছি। আফজাল সাহেব এবার গর্জে উঠলেন, ভেজিটেবল? তুই কি আমার আত্মীয় স্বজনদের ঘাস খাওয়াতে চাস? হাসান সাহেব দেখেন আপনার হবু জামাইয়ের কাণ্ড। ও তো দেখি বিয়ের খরচ বাঁচাতে গিয়ে মানুষকে না খাইয়ে মারবে। আরবের মা রোকেয়া চৌধুরী কপালে হাত দিয়ে এক পাশে বসে আছেন। তিনি বিরক্তি নিয়ে বললেন, তোমরা থামবে? বাবা ছেলের ঝগড়া শুনতে শুনতে আমার কান সালাপাড়া হয়ে গেল। তোমাদের ঝগড়া দেখলে মনে হয় বিয়েটা বোধ হয় আর হবে না। আরব শান্ত স্বরে বলল, আম্মু আমি শুধু লজিক্যালি কথা বলছি। তো লজিক তুই পকেটে রাখ। আফজাল সাহেব রিন্নিকে দেখে বললেন, মা রিন্নি তুই বল তো, বিয়েতে কি কাছে থাকবে না ঘাস পাতা থাকবে? রিন্নি এবার সুযোগ পেয়ে গেল। সে আরবকে জ্বালানোর জন্য খুব আহ্লাদে সুরে বলল, আঙ্কেল কাছে তো থাকবেই, সাথে রবরহানি আর জর্দা। আর স্যার যা বলছেন সেটা তো ডায়েট চার্ট, বিয়ের মেনু না। স্যার কি ল্যাবের গিনিপিগদের দাওয়াত দিয়েছেন নাকি? তারপর স্যার আপনি যদি চান তাহলে আপনার জন্য না হয় এই ঘাস পাতা আমরা ব্যবস্থা করে দিব। রিন্নির মা পাশ দিয়ে ঝাড়ি দিয়ে উঠল, হবু জামাইয়ের সাথে কেমনভাবে কথা বলছিস তুই? রিন্নি তো মহাবিরক্ত, হ্যাঁ হবু জামাই, এখনো জামাই হয়নি তাতে আমাকে সহ্য হচ্ছে না। আর এমন করো যেন উনি তোমার ছেলে আর আমি সতীনের মেয়ে। আরব চশমার ওপর দিয়ে রিন্নির দিকে তাকালো। সে তিনকো চাওনি মিস রিন্নি, আপনি যে হাড়ে কাচ্চি খাওয়ার প্ল্যান করছেন, বিয়ের শাড়িতে আপনাকে জ্যান্ত একটা ফুটবল মনে হবে। তখন কিন্তু অবিকর্ষজ বলেই কারণে স্টেজ থেকে গড়িয়ে নিচে পড়ে যাবেন। রিন্নি মুখ ব্যাংসিয়ে বলল, পড়ি তো পড়বো, আপনাকে ধরে টান দিয়ে সাথে নিয়ে পড়বো। এরই মধ্যে ড্রয়িং রুমে তানিনের এন্ট্রি হলো। তানিন একটা ডায়েরি নিয়ে হাজির। সে এসে বলল, আমি বিয়ের জন্য একটা কবিতা লিখেছি, রিন্নি শুনবে? আরাব ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলল, মিস্টার তানিন, কবিতার চেয়ে খাবারের মেনুটা বেশি ইম্পর্টেন্ট। আপনি কি জানেন কাচ্চির মশলায় কত ধরনের টক্সিন থাকতে পারে? তানিন এসব পাত্তা না দিয়ে সুর ধরল, রিনি তুমি নীল শাড়িতে এক ফোঁটা অস্ত্র। আরব সাথে সাথে বলল, অস্ত্র মানে হলো সোডিয়াম ক্লোরাইড আর পানি। নীল শাড়িতে লবণ পানি ডাললে ওটা নষ্ট হয়ে যাবে। আপনার কবিতাটা কি কোনো সায়েন্টিফিক ডিকশনারিতে থেকে কপি করা? আফজাল সাহেব এবার তার ছেলেকে ধমক দিলেন, আরাব তুই ছেলেটাকে অপমান করছিস কেন? ও কত কষ্ট করে কবিতা লিখেছে। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বু ভুল ইনফরমেশন সহ্য করা আমার স্বভাবের বাইরে। ও রিনিকে অস্ত্র বলছে কেন? ও কি রিনিকে কাঁদাতে চায়? রিনি এবার আরাবের মেজাজ আরও বিগড়ে দেওয়ার জন্য তানিনের পাশে গিয়ে দাঁড়ালো। তানিন ভাই, আপনার কবিতাটা খুব সুন্দর, বিশেষ করে এই নীল শাড়ির অংশটা। আপনি কি বিয়ের দিন আমাকে একটা নীল ডায়েরি গিফট করবেন? তানিন গদগদ হয়ে বলল, অবশ্যই রিন্নি, আমি তাতে তোমার জন্য প্রতিদিন কবিতা লিখব। আরব এবার আর থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে রিন্নির দিকে তাকিয়ে বলল, মিস রিন্নি, আমার সাথে একটু ছাদে আসুন, আপনার কালকের প্র্যাকটিক্যাল রিপোর্ট নিয়ে কিছু কথা আছে। রিনি টেনে টেনে বলল, স্যার এখন তো ছুটি,
এখন কিসের রিপোর্ট? আরাব কোনো কথা না বলে রিন্নির হাত ধরে একরকম টেনে হিঁচড়ে ছাদের দিকে নিয়ে গেল। নিচে আফজাল সাহেব হাসতে হাসতে বললেন, দেখলেন হাসান সাহেব, আমার ছেলেটা মুখে বাঘ হলেও মনে মনে কিন্তু বিড়াল। রিন্নিকে একা পাওয়ার জন্য কেমন ছোট বের করলো। রোকেয়া চৌধুরী বিরক্ত হয়ে বললেন, বেড়াল না ছাই, ওটা একটা আস্ত খাটাস। মেয়েটাকে নিয়ে আবার ছাদে গিয়ে ঝাড়ি না দেয়। ছাদে যেতে রিন্নি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আপনি এত অসভ্য কেন স্যার? সবার সামনে হাত ধরলেন কেন? আর তানিন ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম, আপনার সমস্যা কি? আরাপ রিন্নির খুব কাছে এগিয়ে এলো। রিন্নি ছাদে দেওয়ালের সাথে মিশে গেল। আরাপ তার দুই হাত দেওয়ালের ওপর রেখে রিন্নিকে মাঝখানে আটকে ফেলল। সমস্যা অনেক রিন্নি। এক, আপনি ওই কবিতা নামের আবর্জনা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। দুই, আপনি কাশি খাওয়ার নামে আমার বাবার মাথায় কাঁঠাল ভাঙছেন। রিনি নাক উঁচু করে বলল, আপনার তাতে কি? আমি ন্যাকামি করি, আমি কাশি খাই, তাতে আপনার বাবার তো কোনো সমস্যা নেই। আপনি তো দেখি আস্ত একটা হিংসুটে। আরাফ হঠাৎ নিচু গলায় বলল, হিংসা না রিন্নি, এটাকে বলে পজিটিভনেস। ফিজিক্সে যেমন একটা ইলেকট্রন তার প্রোটনকে ছেড়ে অন্য কোথাও যায় না, আমার প্রজেক্টও তেমন অন্য কারো কবিতা শুনে হাসবে এটা আমি নিতে পারছি না। রিনি থতমত খেয়ে গেল। আরাফ কি পরক্ষণভাবে তাকে ভালো লাগার কথা বলল? সে আমতা আমতা করে বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আরব একটা বাঁকা হাসি দিল। ভয় তো আপনি বাসর রাতেই পাবেন, যখন দেখবেন আপনার সব ঢং আমি এক নিমেষে হাওয়া করে দিয়েছি। আপাতত নিচে যান আর ওই তানিনকে বলুন ওর ডায়েরি নিয়ে এখনই পগার পার হতে, নতুবা আমি ওর ডায়েরিটা রকেট বানিয়ে আকাশে পাঠিয়ে দিব। রিনি মুখ বাঁকিয়ে নিচে চলে এলো। মনে মনে বলল, হিটলার সাহেব তো দেখি পুরাই ক্ষেপে আছেন। তানিন ভাইকে এবার সরাতে হবে, না হলে স্যার নির্ঘাত ল্যাবে আমার ইন্টারনাল মার্কস কেটে জিরো করে দিয়ে দেবে। বিকালে আরাব যখন বাইক নিয়ে বের হতে যাবে, আফজাল চৌধুরী গেটের সামনে দাঁড়িয়ে বললেন, কী রে, রেনের জন্য কি নীল চুড়ি কিনতে যাচ্ছিস? আরাব হেলমেট পরতে পরতে বলল, না আব্বু, ওর জন্য 1 কেজি লজেন্স কিনতে যাচ্ছি। ন্যাকামি করার সময় ওটা চুষলে হয়তো কিছুক্ষণ মুখটা বন্ধ থাকবে। আফজাল সাহেব হেসে উঠলেন, তোর ওই লজেন্সই একদিন তোর গলার কাটা হবে রে বাপ, দেখে নিস। আরাব বাইক স্টার্ট দিয়ে বিড়বিড় করলো, গলার কাটা তো অলরেডি হয়েই আছে, এখন শুধু গিলে ফেলার অপেক্ষা। গল্প বিপরীত মেরুর টানে। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।